রুদ্র, আদি, আবির, নীল অবাক হয়ে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি নিচে পড়ে আছে, আর এক হাতে কোমর আরেক হাতে পা ধরে ফেচফেচ করে কান্না করেই যাচ্ছে। এতক্ষণে বাসার সবাই এসে রুহির রুমের সামনে ভিড় জমিয়ে ফেলেছে। রুহির আম্মু নিজের মেয়ের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছেন। কিভাবে কি হলো? সবাই জিজ্ঞাসা করছে কিভাবে পড়ল। রুহি কিছুই বলছে না। তখন মাহি এসে বলল, আহা, সবাই কি শুরু করেছ? নতুন বউ হাঁটতে গিয়ে পড়ে গেছে। ওহ মাই গড! রুহি, তোর কি হাঁটতে গিয়ে যেখানে সেখানে পড়ে যাওয়ার রোগ আছে নাকি? রুহির আম্মু রূপা বেগম বলে উঠল, এসব কি বলছিস মাহি? রুহি তো তোদের কাছে থেকেই বড় হল, ওর কি কখনো এইসব রোগ দেখেছিস? আজ হয়তো হাঁটতে গিয়ে পা বেজে পড়ে গেছে। মাহি বলে উঠল, আসলে কি বলবো ফুপিমনি, আমার একটা বান্ধবী ছিল, ওর একটা রোগ ছিল, কিন্তু দেখে একদমই বুঝাই যেত না। একদিন ও আমাদের সাথে হাঁটতে গিয়ে পড়ে গেল। আমরা সবাই ওকে ধরে হসপিটাল নিয়ে গেলাম। ডাক্তার বলল, এটা নাকি খুব ভয়ঙ্কর রোগ, বেশি হাঁটা চলা করলে আস্তে আস্তে পা। এতটুকু বলে মুখে হাত দিয়ে দুঃখী দুঃখী মুখ করে মাহি বলল, থাক, আমি আর এই নাম মুখে নিতে চাই না। রূপা বেগম ভয় পেয়ে গেলেন। উনার মেয়ের কি তাহলে এই রোগ হয়েছে? উনি আজকেই মেয়েকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। রুহি এতক্ষণ চুপ করে থাকলেও এবার বলে উঠল, আমি মরছি ব্যথায়, আর তুমি আছো গল্প নিয়ে আপু, আমাকে উঠাও। রুহি হাত বাড়িয়ে দিল রুদ্রের দিকে। রুদ্র ভরকে গেল, কারণ এখানে আদি আছে, আর রুহির দরকার ছিল নিজের স্বামীর দিকে হাত বাড়িয়ে দেওয়ার। আদিও চুপ করে রুহির মুখের দিকে তাকিয়ে আছে। আদির চোখ শিকারীর চোখ, মুখ দেখলেই মনের হাবভাব আন্দাজ করে নিতে পারে। মাহির রাগ উঠে গেল, নিজের পেয়ারার জামাই সামনে থাকতে রুদ্রের দিকে কেন হাত বাড়াল? মাহি রেগে রুহির হাত ধরে দিল একটান। রুহি বসা থেকে দাঁড়িয়ে গেল। আগের থেকে যেন ব্যথাটা আরও কয়েক গুণ বেড়ে গেল। ব্যথায় রুহির চোখ মুখ লাল হয়ে গেছে। মাহিফ, দেখো ফুপিমনি, আমি বলেছিলাম না? আমার বান্ধবীর কথা একবার ভেবে দেখো তুমি। ইস, ব্যথা পেয়েছ রুহি ভাবি, 1 মাস বেড রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাবে। রুদ্র এতক্ষণ চুপচাপ মাহির দিকে তাকিয়েছিল। মাহির কথার মধ্যে কেমন যেন রহস্য রহস্য ভাব রয়েছে। আর মাহির কথাগুলো শুনে রুদ্রের মনে হচ্ছে সবগুলো কথাই যেন আগে থেকে গুছিয়ে রাখা। না হলে এমন সিচুয়েশনে মানুষ কিভাবে এই ধরনের কথা বলতে পারে? আর রুহি এই বা পড়ল কিভাবে? রুহিকে এনে খাটে বসালো। বেচারি হাঁটতেও পারছে না, পা মনে হয় মচকেছে। রুহি শকুনের চোখে তাকিয়ে আছে নূরের দিকে। ওর বিশ্বাস ওকে ফালানোর প্ল্যানটা নূরের। রুহি মনে মনে বলে উঠল, আমি যেন আদির সাথে শপিংয়ে যেতে না পারি, তাই তো তুই দরজার সামনে তেল ফেলে রেখেছিলি না? উড়ে নে, যত পারিস উড়ে নে, একবার শুধু পাটা ঠিক হোক, তারপর বুঝবি আমি কি। এতদিন ভালো মানুষই দেখেছিস, এখন দেখবি আমার আসল রূপ। রুহি যখন নিচে পড়ে তখনই ওর মনে হয় ও কিছুর সাথে পিছলে পড়েছে। হাতে নিয়ে দেখে তেল, তখনই ও ভেবে নেয় এটা নূরের কাজ ছাড়া আর কারো কাজ না। নীল বলে উঠল, তা আম্মু, আপুর তো পা মচকে গেছে, আপু তো যেতে পারবে না, আমরা কি যাব? নীলের বড় মামি রুদ্রের আম্মু বলে উঠল, আচ্ছা তোরা চলে যা, রুহি তো যেতে পারবে না। রুহির যা যা লাগবে নূরকে বলে দে, নূর নিয়ে আসবে। শপিং মলে এসে সবাই এটা সেটা দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রুদ্র একটার পর একটা শোপিছ টেডিবিয়ার দেখছে, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। মিম আসার সময় বলে দিয়েছে ওর জন্য কিছু না নিলে রুদ্রের সাথে কথাই বলবে না। হঠাৎ রুদ্রের একটা শোপিছ দেখে অনেক পছন্দ হয়ে যায়। রুদ্র গিয়ে শোপিছটায় হাত দিলে কেউ একজন শোপিছটার একপাশে হাত রাখে। রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি? নূর খা, আমি। দেখতেই তো পাচ্ছেন, এভাবে জিজ্ঞেস করার কি আছে? রুদ্র শোপিছ থেকে হাত সরাও। প্রথমে আমি ধরেছি এটা। নূর হাসছে, এটা উনি আগে ধরেছে, এটা আমি আগে দেখেছি, এটা আমার। রুদ্রফ, বলছি না এটা আমি আগে ধরেছি? নূরক, আমি আগে দেখেছি দূর থেকে, সো এটা আমার। ছাড়েন বলছি। মাহি বলে উঠল, ছেড়ে দে না নূর, আরও অনেক রকম আছে, দেখ এটার থেকেও আরও বেশি সুন্দর। নূরক, না, আমার এটা লাগবে, মানে এটাই লাগবে। রুদ্র, একদম না, এটা আমার পছন্দ হয়েছে, তুমি অন্য একটা নিলেই তো হয়। নূরক, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আবির এতক্ষণ নূর আর রুদ্রের ঝগড়া দেখছিল, এখন কাছে এসে বলল, তোরা এটা নিয়ে এভাবে টানাটানি কেন করতেছস? ভেঙে যাবে তো, এটা তো এক বাসায় যাবে, একজন নিলেই তো হয়।
মাহি বলে উঠল, নূর এটা ভেঙে যাবে, রুদ্র ভাইয়াকে দিয়ে দে প্লিজ, বাড়াবাড়ি করিস না। নূরক দিব না, দিব না, দিব না, উনাকে ছেড়ে দিতে বল। রুদ্র রেগে বলল, আমিও ছাড়ব না, এটা আমি নিয়েই ছাড়ব। টানাটানির এক পর্যায়ে শোপিচটা দুইজনের হাত থেকেই পড়ে যায়। মাহি মুখে হাত দিয়ে ফেলে, এটা কি করলি? আবির বলে উঠল, এত বার করে বললাম ভেঙে যাবে, শুনলি না আমার কথা, এবার দাম দে। নূরক, আমি কোনো দাম দিতে পারব না, উনি ভেঙেছে, দাম উনি দিবে। রুদ্র কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে থেকে দাম দিয়ে ওখান থেকে চলে গেল। এমনটা করার কি দরকার ছিল? আপু তুইও না, আমি ওটা প্রথম দেখেছি, আর উনি এসে নিয়ে যাবে, আর এখন যে কেউই নিতে পারলি না। উল্টো রুদ্র ভাই কতগুলো টাকা জরিমানা দেওয়া লাগল। নূর শুনেও না শোনার মতো অন্যদিকে তাকিয়ে আছে। আসলে ও নিজেও বুঝতে পারেনি এই সাধারণ একটা জিনিস নিয়ে সে এমনটা কেন করল। আদি শপিং মলের আসার পর একটা কথাও বলেনি। না ওর কোনো কিছুতে মন বসছে, হঠাৎ একটা শাড়ি চোখে পড়ল। মনে হলো শাড়িটা নূরকে খুব মানাবে, কিন্তু নূরকে দিলে তো নূর নিবে না। ফুরফুরে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। কেনাকাটা শেষ করে সবাই শপিং মল থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে নীলের জন্য। মাহির ফ্রেন্ডরা কল দেওয়ায় মাহি সবাইকে বলে চলে গেল ভার্সিটির উদ্দেশ্যে। নূর দাঁড়িয়ে আছে আর এদিক সেদিক তাকিয়ে নীলের অপেক্ষা করছে। রুদ্র ভাইয়া, আবির ভাই, আদি ভাই দাঁড়িয়ে কথা বলছে নিজেদের কাজ নিয়ে। আরে নূর, তুই এখানে? নূর চমকে পিছনে ফিরে তাকাল। ইরিন দাঁড়িয়ে আছে, নূরের বেস্ট ফ্রেন্ড ইরিন। নূর কিছু বলবে তার আগে কেউ বলে উঠল, এই হরিণ। ইরিন প্রচণ্ড বিরক্তি নিয়ে পিছনে ফিরে তাকাল। এই ছেলেটাকে যদি পারত ঠাটিয়ে চড় মারত। ওর এত সুন্দর নামটাকে হরিণ বলে ডাকার জন্য। নীল যখনই নূরের বেস্ট ফ্রেন্ড ইরিনকে দেখে তখনই হরিণ বলে খেপায়, আর ইরিনও রেগে ঝগড়া লেগে যায়। নীল মাশাল্লাহ দেখতে ফর্সা, খুবই কিউট, খুবই ট্যালেন্ট ছেলে, মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হয়েও সে কারো কাছে একটু সম্মান পায় না। আসল কথা হলো সে যখন তখন যার তার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে লেগে যায়। তাই ওকে সম্মান তো দূর, অসম্মান করতেও কেউ দুবার ভাবে না। ইরিন শুনেও না শোনার ভাব করে নূরের সাথে কথা বলা শুরু করল। নীল ইরিনের সামনে এসে বলল, কানে কালা নাকি তুমি? কতবার ডাকলাম, একবার ফিরেও তাকালে না। ইরিন, শুনতে পাইনি ভাইয়া। নীল, শুনতে পাওনি নাকি ইচ্ছে করেই জবাব দাওনি? ইরিন, তাতে কি আসে যায় ভাইয়া, আপনি কি কিছু বলবেন? নীল, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? ইরিন, জি ভাইয়া, বিয়ে ঠিক হয়েছে। নীল, ছেলে কি পছন্দ হয়েছে? ইরিন, সেটা আপনি জেনে কি করবেন? বিয়ে ঠিক হলে দাওয়াত পেয়ে যাবেন। নীল, আগে তো তোমাকে পছন্দ হোক। ইরিন রেগে নীলকে কিছু না বলে নূরকে বলল যেন বাসায় গিয়ে ফোন দেয়, অনেক কথা জমে আছে, বলে হাঁটা শুরু করল। নীল পিছন থেকে ডেকে বলে উঠল, এই হরিণ, আমি তোমাকে আজকে একটা ছেলের সাথে রিকশায় দেখেছি, তোমার আম্মুর কাছে কিন্তু বলে দিব। ইরিন পিছন ফিরে এমনভাবে নীলের দিকে তাকালো যেন চোখ দিয়েই নীলকে শেষ করে ফেলবে। ছোট ছোট চোখে কুচকুচে দুটি মণি, ভাষা ভাষা খয়েরি ঠোঁট, ঠোঁটের নিচে থুতনির পাশে একটা তিল চাপা গায়ের রং, এর মেয়েটাকে দেখতে যেন ভীষণ মায়াবী দেখা যায়। নূর নীলকে বলে উঠল, ভাই, তোর আর ইরিনের মধ্যে এমন সাপে নেওরা সম্পর্ক কেন? সবসময় মেয়েটাকে রাগিয়ে দেছ কেন? নীল বলে উঠল, সেটা তোর মতো গাধীর মাথায় ঢুকবে না, এবার চল বাসায় যাওয়া যাকু। নূর, এইছে আমার ব্রিলিয়ান্ট গানি ভাই। মাহি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। রাস্তার মাঝখানে মাহির হাত থেকে ক্লাসের একটা নোট পড়ে যায়। মাহি তাড়াতাড়ি নোটটা তোলার সময় সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। ওর যে সামনে থেকে সরে যাওয়া উচিত সেটাই মাথা থেকে বেরিয়ে যায়। উত্তেজনায় হাত পা ভীষণ কাঁপতে থাকে, সরে যাবে সেটাও পারছে না। দুই হাতে মুখ ডেকে চোখ বন্ধ করে নেয়। ছিটকে গিয়ে রাস্তার কিনারায় পড়ে মাহি।